খুবই ইনভলভ বাংলাদেশ নিয়ে। গত কয়েক মাস ধরে আপনাকে প্রায় দিন আমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। এই রায়টা আপনার মনে কি প্রতিক্রিয়া তৈরি করেছে? আমি তো বাংলাদেশের সঙ্গে যুক্ত আছি 2000 সাল থেকে, 25 বছর হলো। মানে গত কয়েক মাস নয়, সব ধরনের সরকার দেখেছি বাংলাদেশে। না, রায় সম্পর্কে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে দেখো একটা জিনিস, ঘটনাটা বাংলাদেশে যে সরকার যেভাবেই এসে থাকুক, এটা একটা অনির্বাচিত সরকার। তারা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল করে শেখ হাসিনার বিচার করেছেন, আমরা সকলেই জানি। আমার মনে হয় আজও যে সন্তান জন্মেছে সেও জানতো যে রায়টা এটাই হবে। কারণ এই রায় নিয়ে কোনো, অনেক রায় নিয়ে কৌতূহল থাকে, এই রায় নিয়ে কোনো কৌতূহল ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে, এটা হওয়ার কথাই ছিল। এখন আন্তর্জাতিক মানে যুদ্ধ অপরাধের বিষয়ে সাধারণত আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল হয়, যেটা শেখ হাসিনা স্বাক্ষর করেছিলেন। ফলে 2010 সালে স্বাক্ষর করেছিলেন, বাংলাদেশে তারপর থেকে এটা চালু হয়েছিল, যে কারণে যারা 71-এর যুদ্ধ অপরাধী তাদের বিচার করার জন্য সেই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। তো সেই ট্রাইব্যুনাল এখন যদি ভারত বাংলাদেশে এরপর থেকে মনে হচ্ছে তো চুরি ছিনতাইয়ের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হবে, তাহলে বাংলাদেশের আদালতগুলো কি করবে? আদালত রাখার দরকার নেই, একটা আইসিটি রাখলেই হয়ে গেল। তাই চুরি ছিনতাই পকেটমার সবই সে তারাই বিচার করুক। সুতরাং এই মানে যাদের বোধ বুদ্ধি কিছু নেই যে আইসিটির মানে কি, তাদের একরকম ফলে। সেই জন্য আমি তো এই ব্যাপারে আর কিছু মন্তব্য, বাংলাদেশের মানুষ ঠিক করুন যে তারা এই রায় নিয়ে কি করবেন না করবেন, সেখানে আমি তো জোর করে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবো না, চাপিয়ে দিই না। মত প্রকাশ করা অনুচিত আর কি, সেটাই এক প্রাথমিক প্রতিক্রিয়া তো এইটা আর কি। আমি একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, যিনি বিলাতে বসে এর আইনটা আদালতের কার্য পর্যবেক্ষণ করছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলেন রায়ের একটা ব্যাপার আছে যে এখানে বলা হয়েছে তিনি যেহেতু সারেন্ডার করেন নাই, তিনি এখানে আপিলও করতে পারবেন না এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা দিয়েছে। উনি যেটা বলেছেন এগুলো হচ্ছে সিভিল ল, যেগুলা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ এই ধরনের বিধান আছে, কিন্তু আদালতটাকে তারা বলছেন আন্তর্জাতিক আদালত, সেখানে এগুলা চলতে পারে না। তো সাথে সাথেই কিন্তু ভারত সরকারের বিষয়টা এসেছে। এনকিংস পার্টি যদি এনসিপি, তারা 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকরের কথা বলেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভারতকে আজকে বলা হয়েছে ওনাদেরকে দিয়ে দিন। এগুলার প্রতিক্রিয়া ভারতে কি দেখে না? প্রতিক্রিয়া বলতে সরকারি প্রতিক্রিয়া হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগে একটা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টাতে কোনো মন্তব্য করেনি, অনুল্লিখিত আছে বিষয়টা। তারপর একটা বড় কারণ হচ্ছে তারা মুখে বলেছেন, মুখে ভাষণ দিচ্ছেন, ভারত থেকে পাঠানো বিদ্যুতে যে আলো জ্বলে সেই আলোয় আলোকিত হয়ে ভাষণ দেন। সেই আলোটি বন্ধ হলে আর ভাষণ দিতে পারবেন কিনা সন্দেহ আছে। সেটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাষণের ভিত্তিতে তো কোনো মানে সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারে না। এটা তো বাংলাদেশের এখন যেটা আছে, এরকম একটা ব্যানানা রিপাবলিকের মতো ভারতের তো প্রজাতন্ত্র নয়। ভারতের প্রজাতন্ত্র কেউ জোর করে এসে চেয়ারে দখল করে বসে পড়ে না। ভারতের ব্যালটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতে যেটা বলা হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই এরকম একটা ঘটনা ঘটেছে প্রতিবেশী রাষ্ট্রে, সেটাকে আমরা উই হ্যাভ টেকেন নোট অফ, নজরে রেখেছি, নজর দিয়েছি। তার সঙ্গে এটাও বলেছেন তারা যে আমরা বাংলাদেশের জনগণের স্বার্থে এবং সেখানে শান্তি, স্থায়িত্ব, নিরাপত্তা এবং তার সঙ্গে হচ্ছে মানে অন্তর্মুখী মানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই ধরনের বাংলাদেশকে আমরা গঠনমূলক সহযোগিতা করে যাব, এটা তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শেষ কথাটা বলা হয়েছে যে আমরা সকল বাংলাদেশের অংশীদার, অল স্টেক হোল্ডার, তাদের সঙ্গে আমরা কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্ট করে যাব, গঠনমূলক এঙ্গেজমেন্ট করে যাব টিল দ্য এন্ড। এই শব্দটা যোগ করা হয়েছে, মানে অর্থাৎ গায়ে যত এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সকল অংশীদারিত্বের সঙ্গে সম্পর্ক রেখে যাবো। কারণ এর মানে আপনি যেভাবে খুশি যে কেউ করে নেন, আচ্ছা তার মানে কি আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ নয়, সে ইন্টারপ্রিটেশনের ভার তো করতে পারে সকলে। সকল স্টেক হোল্ডারের মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগ অবশ্যই স্টেক হোল্ডার, কারণ তাদের ভারতে আশ্রয় দিয়েছে ভারত সরকারই। শুধু তাদের সঙ্গে যোগাযোগ রেখে যাবে এবং গঠনমূলক। তো এই হলো যে প্রতিক্রিয়া। এখন তারা কি বলে, হ্যাঁ আইনত দিক থেকে তাদের লিখিত একটা দাবি জানাতে হবে, লিখিত দাবিটা এলে তখন ভারত সরকার সিদ্ধান্ত নেবে,
সেটা তো পরবর্তী বিষয়। আগে আগে আসুক লিখিতভাবে। আগের বার তো যে বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করার জন্য আগে একজন জুনিয়র অফিসারকে দিয়ে একটা সিগনেচার করিয়ে একটা পাঠিয়ে দিয়েছিল, যেটাকে নোট ভারবালে বলা হয়, আনুষ্ঠানিক ডিপ্লোম্যাটিক নোটও নয়। ফলে সেটা ওই ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে রেখে দিয়েছে, ওই আছে ফাইলে জমা করে রাখা আছে। আইন উপদেষ্টা আজকে বলেছেন ভারতকে তারা আবার একটা চিঠি দেবে। আমি জানি না ওখানে কি প্রধান উপদেষ্টা দায়িত্ব দিয়েছেন ওকে বলার জন্য? উনি কে? উনি আইন উপদেষ্টা দেবে কি দেবে না সে তো আগে মোহাম্মদ ইউনূস ঠিক করবে। তো উনি মোহাম্মদ, আসলে আমার তো বক্তব্য হচ্ছে এটাই না, ওখানে সবাই হচ্ছে মানে প্রধান উপদেষ্টা, একজন কেউ নেই। ফলে প্রধান উপদেষ্টা যিনি, তার যেটা বলার কথা সে কথাটা তিনি বলে যাচ্ছেন। আর তিনি এখন এটা বলতে পারি আমি যে মোহাম্মদ ইউনূসের খুব কৌশলী চাল, তিনি মানে তিনি কিছু বলছেন না, তিনি নীরব। তিনি কিন্তু বাকিদের দিয়ে হয়তো বলাচ্ছেন, এমন হতেও পারে, মানে এটা মানে করছি আমি, অর্থ করছি। তিনি তো তার কোনো লোকাল স্ট্যান্ডাই নেই না, তিনি কে? সোজা কথা। আজকে সিবিএ নিউজের ইয়েতে ইন্টারভিউতে শেখ হাসিনাকে বলা হয়েছে শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় রাখা হচ্ছে, এমন দিনই রায়টা আসবে। না সে তো আমি লাগাতারই বলছি, সাধারণত প্রধানমন্ত্রী সুলভ তার যে তুমি যদি কোনো কারণে দেখার তার অনুমতি পাও, তাহলে প্রধানমন্ত্রী দপ্তরে গণভবনে যেতে যা যা সিকিউরিটি ড্রিল পেরিয়ে যেতে হতো, ওনার সঙ্গে দেখা করতে গেলেও তাই তাই করে যেতে হবে। সেটাই সেই মদমর্যাদা সম্পন্ন। ভারতীয় মিডিয়া এই বিষয়টা কিভাবে এসছে? ভারতের মিডিয়া দেখে আমি তো বলবো বাংলাদেশের মিডিয়াকে কিছুটা শেখা উচিত। সেটা হচ্ছে যে যেটা ঘটনা তার সম্পূর্ণ রিপোর্ট হয়েছে এবং রিপোর্ট হচ্ছে, আগামীকালও রিপোর্ট হবে। মানে ভারতে এরকম নয় যে ওই রিপোর্ট কি হয়েছিল, বাংলাদেশে যেরকম আওয়ামী লীগে তো বিবৃতি দিয়েছে, সে কি ছাপা হবে কোথাও? ছাপা হবে না, এতটাই নিরপেক্ষ সেখানে সাংবাদিকতা যে এক পক্ষই ছাপা হলে নিরপেক্ষ হয়, দুপক্ষ ছাপা হবে না। তো ভারতের মিডিয়া পুরো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আইসিটি রায়কে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং চাপছে আগামীকালও প্রধান শিরোনাম হতে পারে যদি অন্য না কোনো ঘটনা ঘটে যায়। তো এখন আমি তো বলছি ভারতের গণমাধ্যম যা খবর সেটাই ছাপবে এবং শেখ হাসিনার আওয়ামী লীগের যে বিবৃতি সেটাও ছাপবে, তার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সেটাও ছাপবে। মানুষ সিদ্ধান্ত নেবে যে কে সঠিক কে বেঠিক কি হওয়া উচিত। বা এবং এমনকি কালকে যদি আমি সম্পাদকীয় গুলো যদি দেখি তাহলে বলতে পারি যে গণমাধ্যমের একটা মতামত কি। সাধারণ মানুষ ওখানে বাংলাদেশের কিছু আইনজীবী আর ওই ঢাকার জামায়াতের মতো তারা এখানে কেউ উল্লাস করছে। আপনি বললেন বাংলাদেশের সাথে আপনার 25 বছরের সম্পর্ক এবং আপনি তো সবসময় রিপোর্ট করেন, কিছুদিন আগে শেখ হাসিনা ইন্টারভিউ করেছেন এবং গত 5 আগস্টের পর থেকে আগেও আপনি বাংলাদেশের টেলিভিশন গুলোতে গেস্ট হিসেবে আসতেন। 5 আগস্ট পর থেকে আপনাকে সবাই লাইন ধরে আপনার বক্তব্য নিতে চায়। আপনি নিশ্চয় আজকে আদালতের কার্যক্রম অনুসরণ করেছেন। আপনার কি মনে হচ্ছিল তখন? না আমি তো বলছি অ্যাকচুয়ালি কি জানো, আমি রায়টা দেওয়ার সময়ের জন্য অপেক্ষা করছিলাম, আমি বাকি কথাগুলো শুনিনি। কারণ হচ্ছে যে আমি জানি তো এই কথাগুলো তো আগে বহু চর্চিত, বহুবার তারা বলেছেন, নতুন কিছু কথা তো কিছু নেই না। তারপরে হচ্ছে যে যারা বিচার করছে, যারা কৌশলী, যারা আইনজীবী, এমনকি শেখ হাসিনার আইনজীবী তিনি ভীষণ কষ্ট পেয়েছেন বলে হাসছেন, ফেসবুকে আচ্ছা, ছবি দেখলাম, ছবি দেখলাম। তো সুতরাং সবই একটাই পক্ষ, ওখানে নিরপেক্ষ সাংবাদিকতা এক পক্ষ, এখানে বিচারও এক পক্ষ। মানে হাস্যকর একটা বিষয়, সোজা কথা আছে, বাংলাদেশের মান মর্যাদা বিশ্বের কাছে ভুলুণ্ঠিত হয়েছে। এবং বিদেশি সংবাদ মাধ্যমে কিন্তু সমস্ত খবর ছাপছে, যেরকম ভারতের সংবাদ মাধ্যমে ছাপছে, কোনোটা কিন্তু ভারতের কাছে বলা হয়নি যে আচ্ছা এটা ছাপা যাবে না, এরকম নয়, এটা ছাপলে তোমাদের চাকরি যাবে, এটা ছাপলে মিডিয়া দখল করে নেবো, এরকম কেউ এখানে বলছে না। সবাই যা খবর তাই হচ্ছে, যেমন শেখ হাসিনা ইন্টারভিউ নিচ্ছে তেমনি এই খবরও ছাপছে। আজও তো আরো দুটো ইন্টারভিউ বেরিয়েছে, আরো দুটো ইন্টারভিউ তো আজও বেরিয়েছে, আমি দেখলাম তো বোধহয় এনডিটিভিতে আজ সকালে তার ইন্টারভিউ বেরিয়েছে, আর একটাও কোথাও ইন্টারভিউ হচ্ছে, আমি জানি এরকম লাগাতার মানে ওরা যারা ইন্টারভিউটা সংযোজিত মানে আয়োজন করছেন, বেচারীরা মহা সমস্যায় পড়েছে। কারণ হচ্ছে এত আবেদন জমা পড়েছে, ওরা বলছে আমরা এখন হ্যান্ডেল করতে পারছি না, এত আবেদন মানে জমা পড়েছে। আমি বলছি কেবল ভারত না, ভারত থেকে বেশি, কিন্তু বিদেশের অনেক জায়গা থেকেও জমা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ইন্টারভিউ কি কোনো মিডিয়া গেছে হ্যাঁ, হ্যাঁ। প্রতিক্রিয়া? কোন স্বরাষ্ট্রমন্ত্রী মানে বাংলাদেশ কামাল সাহেব? বাংলাদেশ হ্যাঁ, কামাল সাহেব।
হ্যাঁ হ্যাঁ, আমি দুটো 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 তিনটে চ্যানেল, কেন সবাই অনেকেই তার আজকে বক্তব্য নিয়েছেন, অনেকেই তার বক্তব্য নিয়েছেন, উনি কি বলেছেন বহু সেদিন? মানে রেগুলার চ্যানেলগুলোই তার বক্তব্য নিয়েছে, মেন উনি স্ট্রিম মিডিয়া, কি মানে বলেছেন উনি ইউটিউব না, সেদিন? মেন স্ট্রিম মিডিয়া তার বক্তব্য নিয়েছে। উনি বলেছেন যে এই রায় তো মানে বটা প্রায়, এবং এটা মানার কোনো ব্যাপার নেই, এবং এইসব রায় ফায় মানি না আর কি। এরকম বলেছেন আর কি। আমি এক কথাই যা দেখেছি, মোটামুটি তার নির্দেশ তাই। আইনটা এমন নাকি, এমন আইনটা এটা আজকে বলা হচ্ছিল সেটা, যেহেতু ওনারা সারেন্ডার করেন নাই, ওনারা আপিলও করতে পারবেন না কিন্তু। না, আমি এটা তো দেখিনি, জানি না, এটা আমাকে দেখতে হবে। সত্যি সত্যি বলতে গেলে আমি আইনজ্ঞ নই, কিন্তু আমি জানি যে এটা 1973 সালে যে আইন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তার যে 21-1 ধারা, তাতে বলা আছে যে যদি কোনো অপরাধী সাব্যস্ত হন, তিনি তার উচ্চ আদালতে আপিল করার তার সুযোগ আছে। কারণ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা যেটা অ্যাপিলেট হয়েছিল ডিভিশন, এখানে, এখানে অ্যাপিলেট যেটা ডিভিশন হয়েছিল আছে, অ্যাপিলেট যে, ডিভিশনও আছে। এর আগে যখন জামায়াতরা যখন ফাঁসির আদেশে পাচ্ছিল বা হয়েছিল, তারা গিয়েছিলেন আপিলে, শেষ পর্যন্ত আপিল থেকে সিদ্ধান্ত হয়েছিল। হ্যাঁ, কিন্তু তেমনি এখানে শেখ বলা হাসিনা যেহেতু নিজে, ওনারা সারেন্ডার শেখ করেন হাসিনা, নাই, যেহেতু হ্যাঁ, ওনারা সারেন্ডার করেন নাই, এর জন্য ওনাদের আপিলের কোনো সুযোগ নেই। না, সেটা আমি আইনে লেখা আছে কিনা আমি এটা কোনো আইনজ্ঞ বলতে পারবেন, এটা আমি বলতে পারবো না। আমি যতদূর জানি শেখ হাসিনা নিজে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে নিজে ওদের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আবেদন করেছে, আপিলও পেন্ডিং আছে। এই গতকাল আবেদন দেখেছিলাম, এই আবেদনটা নিয়ে আমি যে আজকে বিলাতের একাধিক আইনজীবীর সাথে কথা বললাম, এই আবেদনটা নিয়ে কিন্তু কোনো এক ধরনের কমিউনিকেশন, এইটা থেকে ওই ট্রাইব্যুনাল তদন্ত যে যায় এমন নাকি কোনো রেকর্ড নাই। গভর্নমেন্ট যদি করে তখন নাকি তার গুরুত্ব দেয়, গভর্নমেন্ট ছাড়া নেই কারো কারো আবেদনে তার গুরুত্ব দেয় না তারা। এরকম আর কি প্রতি বছর এখন সেটা লাখখানেক, দেয় না তারা বলছেন, কিন্তু যে প্রতি বছর দুজন লাখখানেক আইনজীবী, নাকি এই ধরনের কমিউনিকেশন হয়, প্রতি বছর লাখখানেক কমিউনিকেশন হয় ওখানে। আমি বলছি যে দুজন বিশিষ্ট আইনজীবী এটা গ্রহণ করেছেন এবং তারা যে এটাকে আবেদন করেছেন, তারাও তো খুব প্রথিতযশা আইনজীবী না, তারাও তো আন্তর্জাতিক এই ধরনের মামলাই তারা করে থাকেন। ফলে আমি এই ব্যাপারটা আমি অভিজ্ঞ নই, আমি এটা বলতে পারবো না। আমার কাছে আপনি গোটা কি কথা মনে করেন এই এখনকার নতুন সিচুয়েশন, একটা রায় হয়েছে এবং রায়টার পরে ভারত সরকারকে অফিসিয়ালি বাংলাদেশ বলছে তুমি তাদেরকে ফেরত দাও, এর কোনো চাপ তৈরি করতে পারে এখন ভারত সরকারের উপরে? এখনো তো দেখছি না কোনো চাপ, কোনো চাপ তো কিছু জানি না আমি, চাপ কেন হবে, কি জন্য চাপ হবে? তারা তো মুখে বলেছেন, এখনো তো লিখিত কিছু কথায় তো কিছু হয়নি। ভারত সরকার তো একটা লিখিত, আজকে একটা বিবৃতিও তো দিয়েছেন লিখিত, তা তারা তো সেটা জানার পরে সত্ত্বেও তো তারা বিবৃতিটা দিয়েছেন। আমি বলছি ওই তথাকথিত কি আইন উপদেষ্টা নাকি আর কি পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা যে বিবৃতি দিয়েছে, তারা যে বলেছেন, সেটা দেখেই তো ভারত সরকার একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তাদের কথা তো কোনো রেফারেন্স নেই তো, উল্লেখ করেননি তো কিছু, মানে তাদের কথা তো কিছু বলেননি তো কিছু। হ্যাঁ, আমি আসছি আসছি। কিন্তু সব হ্যাঁ, স্টক হোল্ডার হুম, ওইখানেই মনে হয় গিয়ে আটকে গেল এটি, সবাইকে নিয়ে ভারত সরকারের অবস্থান। হ্যাঁ, তার যে বিবৃতিতে যা লেখা আছে, all stakeholders and till the end, শেষ নতুন পর্যন্ত। একটা নতুন একটা শব্দ এখানে। এই শব্দটা যোগ করা আছে, till the end। আপনাকে অনেক ধন্যবাদ গৌতম দা, ভালো হ্যাঁ, থাকবেন। আরো অনেকে চাইছে তো, এখন আজকে যে কোনো কারণে চাহিদা বেড়ে গেছে খুবই আর কি, তো ফলে খুবই সকাল এটা থেকে এটা বকবক করতে আমাদের করতে ক্লান্ত হয়ে গেছে। আমাদের টার্ম আছে এখানে, শবে বরাতের ফকির। শবে বরাতে যেদিন বরাত লেখা হয় মুসলমানদের সবার, ওই হুম। দিন কিন্তু দাওয়াতটাও বেশি হয়, কদরও বেশি হয় তার আর কি। আপনি আজকে